এক সপ্তাহের অবরুদ্ধ অবস্থার পর খুলল অফিস আদালত। রাজপথ মুখর হলো গাড়ি চলাচল আর কর্মজীবীদের পদচারণায়। তবে মেট্রো রেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ছিল ভোগান্তি। আবার রাজধানীর বেশ কয়েকটি রাস্তায় গাড়ি চলতে না দেয়ায় ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট। মাকসুদুন নবীর রিপোর্ট দেখুন, ছবি তুলেছেন সুকান্ত সরকার। আন্দোলন, সংঘর্ষ, সহিংসতা, কারফিউ, এক সপ্তাহের অবরুদ্ধ জীবন থেকে মুক্তি। অফিস আদালত খুলতেই রাজপথের গুমোট হাওয়া বদলে যায় কর্মজীবীদের কোলাহলে। সকাল 11টায় অফিস ধরতে যেভাবে পেরেছেন ছুটেছেন কর্মস্থলে। পুরোপুরি স্বাভাবিক জীবনে ফেরা না ফেরার মাঝামাঝি যে স্বস্তি আর উৎকণ্ঠা, তাই উঠে এলো সাধারণ মানুষের কণ্ঠে। যে আসলে এই কয়েকদিন দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, এখন দেশের পরিস্থিতি মোটামুটি ভালো হয়েছে, স্বাভাবিক হওয়ার চেষ্টা হচ্ছে। একটু আগে যদি মেনে নিত তাহলে হয়তো বা আমাদের যে আমরা যারা স্টুডেন্ট আছে তাদের হয়তো বা এতগুলো প্রাণঘাতী হতো না। আর হয়তো বা আমাদের দেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে অথবা জনজীবন যেভাবে থেমে গেছে, এটা হয়তো বা আরও আগে সব ঠিক হয়ে যেত। তো আমরা চাই হচ্ছে কারো জীবন যাতে আর না যাক, আমাদের অর্থনৈতিক, এরপর হচ্ছে আমাদের জনসাধারণের যাতে আর কোনো ক্ষতি না আসুক, এটাই চাই। তবে শহরের ফুটপাতে হেঁটে অল্প দূরত্বে কর্মস্থলে যাবার এমন স্বস্তি পাননি সড়ক পথের যাত্রীরা। একদিকে বন্ধ মেট্রো রেল, অন্যদিকে খোলা নেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তার উপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা ইস্যুতে গাড়ি চলাচলে মানা। এমন অবস্থায় সপ্তাহখানেক পর পথে বেরিয়ে ভোগান্তি পিছু ছাড়েনি সাধারণ মানুষের। রাজধানীর মহাখালী মোড় থেকে ভিআইপি রোডে প্রবেশে বিধিনিষেধের কারণে হাজারো গাড়িকে ফিরিয়ে দেয়া হয় বনানী অভিমুখে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় সব প্রাইভেট কার চলছে মূল সড়কে। ফলে রাস্তার দুপাশে ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট। 30 মিনিটের গন্তব্য যেতে লেগে যায় 2-3 ঘন্টা। শেওড়াপাড়া থেকে এই পর্যন্ত 2 ঘন্টা 20 মিনিট সময় লাগছে। এখন উত্তরায় যাব, এখন গাড়ি আদৌ পাবো কিনা এটাই তো দাঁড়াই আছে, দেখা যাক কি হয়। জাম স্যার, হাউস বিল্ডিং থেকে জাম ঠেলতে আইছি। প্রতিদিন 3 লাখ মানুষ চলাচল করত মেট্রো রেলে, কিন্তু নাশকতার পর তা বন্ধ থাকায় এত মানুষের যাওয়া আসায় কষ্টের শেষ ছিল না, বিশেষ করে মিরপুরের যাত্রীদের। আমরা যারা মেট্রোতে রেগুলার চলাফেরা করি, বাসে আসলে এত সময় নিচ্ছে, এত জ্যামের মধ্যে অনেক বেশি আর কি হ্যাসেল করতে হচ্ছে। মেট্রোলে চলাচল করছি, মনে করেন শান্তি মতন জায়গা পৌঁছে গেছি, 10 মিনিট জায়গায় 5 মিনিট লাগছে, সময় লাগে না বেশি। তখন তো জ্যামের ভিতরে বেরোচ্ছে 1 ঘন্টা এই সিস্টেমে। সীমিত পরিসরে অফিস খোলার প্রথম দিনই যে দুর্ভোগ ছিল নগর জুড়ে, তা ভাবিয়েছে নাগরিক জীবনকে। তাই অপেক্ষা সবকিছু স্বাভাবিক হবার। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। সংকটের সময় অনেকের হাত ছিল প্রায় শূন্য, তাই ব্যাংক খুলতেই নগদ টাকা তুলতে ভিড় বেড়েছে গ্রাহকের। তবে ইন্টারনেট পুরোপুরি চালু না হওয়ায় কার্যক্রম চলে সীমিত পরিসরে। খুলেছে তৈরি পোশাক সহ সব কলকারখানা এবং দোকানপাটও। টানা 3 দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে শুরু হয়েছে ব্যাংকের লেনদেন। এদিন মূলত নগদ টাকা তুলতে বিভিন্ন শাখায় আসেন বেশিরভাগ গ্রাহক। কেউ আসেন সঞ্চয়পত্রের মুনাফা তুলতে। যেদিন এই আন্দোলন শুরু হয় সেদিন আমার পকেটে 230 টাকা ছিল, কিন্তু আমার বাসায় বাজার নেই। পরে আমি দাঁড়দানা করে চলছি, ব্যাংকে কটা টাকা ছিল, এখন এই টাকাটা উঠাইয়া আমি নিলাম আর কি। লাভটা দিতে পারছে না, ওই সার্ভার মানে কাজ করতে আসে না বলি আমি। ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি সচল না হওয়ায় লেনদেনের গতিও ছিল মন্থর। কেবল নিজস্ব ব্যাংকের চেক ছাড়া অন্য প্রতিষ্ঠানের লেনদেন নিষ্পত্তি করতে পারেনি ব্যাংকগুলো। স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বলতে যেটা মূলত যেটা টাকা তোলা এবং জমা দেওয়া বিষয় এবং আনুষঙ্গিক অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলোই মূলত আমরা দিচ্ছি। এলসি বা সুইফট ভিত্তিক যে লেনদেনগুলো সেগুলো পূর্ণাঙ্গভাবে এখন চালু করতে পারি না। খুলেছে তৈরি পোশাক শিল্পের দুয়ারও। সকাল থেকে গাজীপুর, সাভার, ইপিজেড এলাকায় ভিড় বাড়তে থাকে শ্রমিকদের। কারফিউ চলাকালে মুভমেন্ট পাস হিসেবে গণ্য হচ্ছে কর্মীদের পরিচয়পত্র। হাঙ্গামা দাঙ্গামা আমরা চাই না, আমরা সুষ্ঠু পরিবেশ চাই। আমরা কাজ, এই গার্মেন্টস তাতেও উন্নতি হয়, এটার লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমরা কাজ করার যোগ দিয়েছি, কোনো অসুবিধা হয় নাই, আমরা কাজ করতে আছি, খুব ভালো লাগতেছে। যে আমরা শ্রমিক ভাইয়েরা আছি, যাতে আমরা সুন্দরভাবে বাড়ি ঘরে যেতে পারি, ঠিক আছে, এই ব্যবস্থা যাতে আমাদের প্রশাসন, যাতে আমাদের কর্তৃপক্ষ, গার্মেন্টস শিল্প মালিকেরা যাতে এটা আমাকে সুন্দরভাবে ডিসিপ্লিনটা ঠিক করে দেয়। ব্যবসায়ীরা জানান, অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি চান না তারা। চেষ্টা করবেন ক্ষতি পুষিয়ে নেওয়ার।
আমাদের ইন্টারনাল যে মুভমেন্ট, র মেটেরিয়ালস আনা নেওয়া করা, ফ্যাব্রিক্স ডাইং থেকে, নিটিং থেকে ডাইং থেকে ঘরে ফ্যাব্রিক্স আনা, অ্যাক্সেসরিজ আনা, এগুলো কিন্তু আমরা কোনোটাই করতে পারিনি। এদিকে খুলেছে দোকানের তালাও। কারফিউ শিথিলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় হাজারো ব্যবসায়ী। নাদিম হোসেন, চ্যানেল 24। দেশকে নিয়ে বহির্বিশ্বে অনেক অসত্য খবর প্রচার হচ্ছে, আর এই বিষয়ে দেশীয় গণমাধ্যমকে সচেতন থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে এডিটর্স গিল্ডের সাথে এক মতবিনিময়ে এই আহ্বান জানান সরকার প্রধান। এ সময় মানুষের কষ্ট লাঘবে কাজ করে যাওয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এডিটর্স গিল্ডের সাথে সরকার প্রধানের মতবিনিময় সভা। দুপুর ৩টায় এই আয়োজনে অংশ নিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন বিভিন্ন গণমাধ্যমের ৩৭ জন সম্পাদক। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, আমরা এ সময় দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। প্রধানমন্ত্রী বলেন, সহিংসতা চালিয়ে ক্ষতি করা হয়েছে দেশের জনগণের। আহ্বান জানান সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার। তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। ডিজিটাল বাংলাদেশের কুফল এবার মানুষ পেল জানিয়ে প্রধানমন্ত্রী মিথ্যা সংবাদের ভিড়ে মানুষ যেন সঠিক তথ্য জানতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানান। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফলও মানুষ পেয়েছে, কুফলও মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমতের সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ যেন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। কে নালিশ দিল, কে সুনাম করলো, চিন্তা না করে মানুষের কষ্ট লাঘবে কাজ করে যাওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমস্ত বাংলাদেশ থেকে সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাত থেকে সারা দেশে পরীক্ষামূলকভাবে চালু হবে ব্রডব্যান্ড ইন্টারনেট। এ কথা জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। তিনি জানান, রবি সোমবারের মধ্যে মোবাইল ফোনের ইন্টারনেট সেবা চালু করা হতে পারে। বাণিজ্যিক বিবেচনায় এবং আমাদের যে অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা আজকে রাত থেকে সারা দেশেই আমাদের ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা সম্প্রসারিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি পরীক্ষামূলকভাবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তাড়াহুড়ো করে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না সরকার। এই সচিবালয়ে এই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা, সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। আবার একটা বিষয় যেটা প্রথম থেকেই দেখা হচ্ছে যে ঘোষণা হচ্ছে একটা আর কাজ হচ্ছে আরেকটা। এই ধরনের আলটিমেটাম দিয়ে দিয়ে যাতে করে পরিস্থিতিকে অস্থিতিশীল করতে কেউ না পারে, আমরা সেটা অনুরোধ করব। গ্রি-এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। নাশকতার অভিযোগে রাজধানীতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে গেল 24 ঘন্টায় 800-র বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার কয়েকজনের স্বজনের দাবি তারা নিরপরাধ। আরও জানাচ্ছেন ফয়সাল হোসেন। রাজধানীতে গত 24 ঘন্টায় 641 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, শনিরাখড়া সহ বিভিন্ন এলাকা থেকে এদের নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত রাজধানীতে 50টির অধিক মামলা হয়েছে, যেসব মামলায় প্রায় 2000 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র পুলিশই গ্রেপ্তার করেছে প্রায় 1600 জনকে। 200 জনকে র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং প্রায় 200 জন যারা আছে তাদের কিন্তু ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে বলে দেখানো হয়েছে।
আমরা রিক্সা চালাই রাতে 3টা বাজে পুলিশ আইরা আমাদের তালা খুলে পরে ওখান থেকে ধরে নিয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সিএমএম আদালতে সকাল থেকেই নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি থানা থেকেই যে পুলিশ ভ্যানগুলো যখন সিএমএম আদালতে প্রবেশ করছিল তখন এইখানে যারা স্বজন ছিল তারা কিন্তু সেসব পুলিশ ভ্যানের সামনে তাদের সন্তানদের নাম ধরে ধরে চিৎকার করে করে বলছিল এবং ভেতর থেকেও কিন্তু তারাও চিৎকার করছিল। আমার ছেলে নবাবপুর দোকান করে, দোকান বন্ধ করে যাওয়া যাচ্ছে, শনি একটা সামনে মেঘদাবার ইচ্ছে ধরে লেগে এসে আল্লাহ উপরে নিচে মাটি জানেন না। আমার ছেলেটারে কি করে যে নিয়ে এসে আমার ছেলেটারে আমি বকেলে রাখছি, আমি রাস্তা টানতে দেই নাই। গেটে তালা লাগাই তাইয়া আমার বাবা ধাক্কা দা জিতকে ভাবে আমার বাবা শনি এক বেতন রয়েছে আমার বাবা যাই। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাতে বলেছেন যে কোনো নাশকতাকারীকেই ছাড় দেওয়া হবে না। তারপর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে তেমনই কিন্তু এলাকায় এলাকায় ব্লক রেড দেওয়া হয়েছে। 154টি মামলা দায়ের করা হয়েছে এবং 154টি মামলা এখন পর্যন্ত 1380 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্য জন আমাদের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে তারা কিন্তু রিমান্ডে রয়েছে, তারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে। আমাদের সদস্যদেরকে যারা হত্যা করেছে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যাদের আদালতে তোলা হয়েছে এবং তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে ঢাকায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে 49টি মিশনের কূটনীতিক এবং ভারত, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্সের রাষ্ট্রদূতরা এই স্থাপনাগুলো পরিদর্শনে যান। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহিংসতায় ঢাকায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনে যান কূটনৈতিক মিশনের শীর্ষ কর্তা ব্যক্তিরা। এতে যোগ দেন 23 দেশের রাষ্ট্রদূত এবং 49টি মিশনের কূটনীতিক সহ চীন, ভারত, রাশিয়া ও জার্মানির রাষ্ট্রদূতরা। তবে ধ্বংসযজ্ঞ দেখতে যাননি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউ এর কর্তা ব্যক্তিরা। ঘুরে দেখেন মিরপুরের মেট্রো রেল স্টেশন, বিটিভি সহ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি স্থাপনা। পরে পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করেন সাংবাদিকদের, বলেন ধ্বংসযজ্ঞ দেখে হতবাক বিদেশিরা। বিভিন্ন দেশে বিএনপি সমর্থকরা পাকিস্তানিদের সহায়তা নিয়ে বিক্ষোভ করছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। লস অ্যাঞ্জেলসে আমাদের মিশনের সামনে একটি বিক্ষোভের আয়োজন করা হয়েছে, সেখানে পাকিস্তানিরা যোগ দিয়েছিল এবং বেশ কয়েকজন পাকিস্তানি সেটি অর্গানাইজ করার সাথে যুক্ত ছিল। একইভাবে আমাদের বিভিন্ন মিশনের সামনে যে বিক্ষোভ হয়েছে, এই বিএনপি জামাত চক্র সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সহিংসতার ঘটনায় কজন মারা গেছে তা বাংলাদেশিদের মতো বিদেশিরাও জানতে চান। জানান, আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর জাতিসংঘের গাড়ির ব্যবহার হয়েছে ভুল করে। সেটি সবাই জানতে চায়, আমি সেটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। জাতিসংঘের কোনো ভেহিকেল ব্যবহার হচ্ছে না। আই মেক ইট ক্লিয়ার, এগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল, লোগোটা মোছা হয়নি ভুলে, তো সেই লোগোগুলো মুছে দেওয়া হয়েছে এখন। বাংলাদেশ থেকে আরব আমিরাতে শ্রমিক না নেওয়ার খবরটি সঠিক নয় বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। আমরা গণমাধ্যমে দেখেছি একটি সংবাদ যে আরব আমিরাত আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা করেছে। দিস ইজ অ্যাবসলিউটলি বোগাস। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। অভ্যন্তরীণ অবস্থার সুযোগ নিয়ে বিশ্বের 185টি দেশে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডক্টর ইউনূস বার্তা পাঠিয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে এক হওয়ার আহ্বান জানান তারা। কোটা সংস্কার আন্দোলনের পর সারা দেশে জারি হয় কারফিউ। এতে টান পড়ে দিন এনে দিন খাওয়া মানুষের আয়ে। তাদের কষ্ট লাঘবে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মঙ্গলবার থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এই এলাকার জনপ্রিয় বুধবার রাজধানীর মোহাম্মদপুরে খাবার বিতরণকালে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে। আজকে মির্জা ফখরুল এখনো ধ্বংসের সুরে, এখনো আগুন সন্ত্রাসের কথা বলে, এখনো ধ্বংসের কথা বলে,
এত ধ্বংসের পর আর কত ধ্বংস, আর কি চান? আরেক অনুষ্ঠানে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ডক্টর ইউনূস এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। অধ্যাপক ইউনূস 185টি দেশে বার্তা বাড়িয়েছেন তারা যেন বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে ও পরিস্থিতির ব্যাপারে যেন হস্তক্ষেপ করেন। দলীয় বিভেদ কমিয়ে পাড়া মহল্লায়ও নেতাকর্মীদের সতর্ক অবস্থানের আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। এই সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। চলমান সংকট রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আন্দোলন ঘিরে সারা দেশে বিএনপির 2000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দেশের চলমান পরিস্থিতি ও দলের অবস্থান নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। হত্যার ঘটনা পরবর্তীকালে যেখানে দলটির মহাসচিব অভিযোগ করেন, আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতেই বিএনপি ও দলটির হাইকমান্ডের নামে দোষারোপ করছে সরকার। তার দাবি, নাশকতার সাথে বিএনপি জড়িত নয়, বরং আন্দোলন দমনের নামে বর্বরতা চালিয়েছে ক্ষমতাসীনরা। জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে বিএনপিকে দায়ী করা, বিরোধী দলকে দায়ী করা। এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে এরা আসলে সমস্যাগুলো নিয়ে তারা কথা বলছে না। এবং একটা জিনিস দেখবেন যে যখনই তারা কথা বলছে, তারা কিন্তু ওই কয়েকটা স্থাপনায় আপনার যে আক্রমণ হয়েছে, কিছু ধ্বংস হয়েছে, সেই কথাগুলোই বলছে। এই যে শত শত প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। কারফিউ দিয়ে আন্দোলন দমানো যাবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবেই চলমান সংকট সমাধান প্রয়োজন। নাশকতাতে জড়ায়নি আমরা কখনোই। আপনার জবরদস্তি করে কিছু করতে চান, সরকার আমাদের উপর আক্রমণ করেছেন থেকে আমরা চেষ্টা করেছি সেই আক্রমণকে প্রতিহত করবার। আমাদের তো মূল দাবি একটাই, যেটা নিয়ে আমরা আন্দোলন করছি, এটা হচ্ছে যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। ওটি হচ্ছে আসল বিষয়। সেই বিষয়ের দিকে সরকার না গিয়ে আমি যেটা কথা বলছিলাম, এটা রাজনৈতিক সমাধান হতে হবে। সেই রাজনৈতিক সমাধান না করলে তো আপনার এটা কখনোই সমাধান হবে না। আন্দোলন ঘিরে সারা দেশে 2000-এর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। দলের এখন পর্যন্ত প্রায় 2000 আপনার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।